আমি তোমায় কি বলেছিলাম রক্তিম? রক্তিম রিয়াজ সাহেবের কথা শুনেই এক নজর তাকালেন তার দিকে। তারপর সেভাবেই সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়োতে ব্যস্ত হয়ে বলল, বিয়ে করতে বলছিলেন, করেছি তো। আমি তোমায় শুধু বিয়ে করতে বলিনি রক্তিম, আরও কিছু শর্ত দিয়েছিলাম আমি তোমায়, মনে নেই? রক্তিম পাশ ফিরে রিয়াজ সাহেবের দিকে চাইল, তারপর হেসেই বলল, আচ্ছা মিস্টার মাহমুদ, বিয়ের পর 1 মাস এই বাসায় থাকতে হবে, তাই তো? আছি তো। রিয়াজ সাহেব কঠিন নজরে তাকালেন, তারপর গম্ভীর গলায় বলে উঠলেন, শুধু এটা নয় রক্তিম, বলেছিলাম বিয়ের পর 1 মাস তুমি আর আদ্রিজা একসাথে থাকবে। আদ্রিজার খেয়াল রাখবে এই 1 মাস। কোনো খারাপ আচরণ করবে না, কোনো মেয়ের সাথে মেলামেশা করবে না, ড্রিঙ্ক বা স্মোক কোনোটাই করবে না। কিন্তু তুমি কালকে ড্রিঙ্ক করেছো, আজ স্মোক, এসব কি? মৃদু হাসলো, ডান ভ্রু উঁচু করে বলে উঠল, আমিও আপনাকে বলেছিলাম এত শর্ত মানা সম্ভব নয়। ওকে ফাইনাল, তাহলে ডিলটা ফাইনাল হবে না তোমার কথা মতো, আর আমার কোম্পানির 50% প্রপার্টিও তুমি পাবে না, আর না ওই বিশাল এরিয়াটা আমি অনাথ আশ্রমের জন্য ছেড়ে দিব। রক্তিম এবার ক্ষিপ্ত চাহনিতে তাকালো, দাঁতে দাঁত চেপেই বলে উঠল, আমি আপনার প্রপার্টি কোনো কালেই চাই না মিস্টার মাহমুদ, কিন্তু ডিলটা যে ফাইনাল হওয়া চাই, আর ওই এরিয়াটাও চাই, মাইন্ড ইট। আর আপনার এই শর্তেই আমি আদ্রিজাকে বিয়ে করেছি। এবার যদি ডিলটার এরিয়াটা না পায় তো আমার থেকে খারাপ আর কেউ হবে না মিস্টার মাহমুদ। দেখা যাক ডিলটা ফাইনাল হয় কিনা, 1 মাস পরেই ফাইনাল হবে তার জন্য সবটা সত্যই মেনে চলতে হবে তোমার, সবটাই। রক্তিম এবার সিগারেটটা ছুঁড়ে দিল ব্যালকনির বাইরে। চোখে মুখে তিক্ততা স্পষ্ট তার। নিজের বাবার কথাগুলো তার একেবারেই পছন্দ হয়নি, তা তার কপালের ভাঁজেই বেশ স্পষ্ট। দাঁতে দাঁত চেপেই বলে উঠল সে, ডিলটা আমার কাছে কতটুকু ইম্পর্ট্যান্ট আপনি বুঝতেও পারছেন না মিস্টার মাহমুদ। নয়তো একটা সরল মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করতাম না আমি। যে বাড়িতে আমি 10 বছর বয়সের পর একটা মুহূর্ত ছিলাম না, আমি সেই বাড়িতেই থাকছি, তাও আবার আপনার সাথে এক ছাদের নিচে। এই দুটো শর্ত মেনে নিয়েছি, বাকিগুলো তো তার কাছে কিছুই নয় মিস্টার মাহমুদ। আর সেই ডিলটা যদি ফাইনাল না হয় তো বুঝতে পারছেন আপনি কি ঘটবে, আন্দাজও নেই আপনার। রিয়াজ সাহেব ক্লান্ত চোখে তাকালেন, তারপর হালকা হেসেই বলে উঠলেন, যাও নিজের রুমে যাও, আমি তোমার সত্ত্বে এটাও বলেছি অদ্রিজার সাথে, একসাথে 1 মাস থাকতে হবে তোমায়, আশা করি মনে আছে। রক্তিম আনমনে কিছু একটা ভেবে নিয়েই রিয়াজ সাহেবের দিকে তাকালো, ভ্রু নাচিয়েই তৎক্ষণাৎ বলে উঠল, কালকে আমি এই রুমে ড্রিঙ্ক করেছিলাম, স্পষ্ট মনে আছে আমার। কাল এতটাই ড্রাঙ্ক ছিলাম যে। কথাটা বলেই থামলো রক্তিম, তারপরই কড়া দৃষ্টিতে রিয়াজ সাহেবের দিকে তাকিয়েই বলে উঠল, মিস্টার মাহমুদ আমাকে ড্রাঙ্ক অবস্থায় রুমে কে নিয়ে গেছে? কে? আপনি? হ্যাঁ আমি, কেন? রক্তিমের চোখ মুখ লাল হয়ে উঠল মুহূর্তে। রিয়াজ সাহেবের দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়েই দাঁতে দাঁত চেপে সে বলে উঠল, কথাগুলো বলেই আর এক পাও দাঁড়ালো না রক্তিম। রিয়াজ সাহেবের উপর তার প্রচুর রাগ হচ্ছে, রাগে শরীরের শিরা উপশিরাগুলো যেন টই টই করছে। কিন্তু সেই টইটুম্বুর রাগটাই শীতলতায় পূর্ণ হলো অদ্রিজার রুমে ঢুকে অদ্রিজার ঘুমন্ত মুখটা দেখেই। কোনো রকমে হাত পা গুটিয়ে রেখে ঘুমোচ্ছে অদ্রিজা, এলোমেলো চুলগুলো মুখের উপর লেপ্টে মিশে আছে। জানালা দিয়ে শীতল বাতাস 2-1 বয়ে যেতেই চুলগুলো আপন মনে নড়ে চড়ে আবারও মিশল তার ফর্সা গালে। ঘুমন্ত মুখটা মোহনীয়, চোখের ঘন পাপড়িগুলো অদ্ভুত সুন্দর বোধ হলো রক্তিমের কাছে। নিজের চোখ জোড়া বন্ধ করেই দীর্ঘশ্বাস ফেলল সে। 2 পা এগিয়েই অদ্রিজার মুখোমুখি হাঁটু গেড়ে বসল সে। আরও কয়েক মিনিট ঠিক সেভাবেই তাকিয়ে থাকলো অদ্রিজার দিকে, তারপরে তার চুলগুলো হাত দিয়ে কানের পেছনে গুজে দিয়েই মৃদু গলায় বলল, আপনাকে সরতে হবে অদ্রিজা, আমার জীবন থেকে সরতে হবে যে কোনো মূল্যেই, নয়তো যে রক্তিম এই রক্তিম থাকবে না, কিন্তু তার মাঝে অবিন্যস্তভাবে অন্য এক রক্তিম তৈরি হয়ে যাবে। আর আমি যে সেটা চাই না অদ্রিজা। রক্তিমের কাউকে প্রয়োজন নেই, না তো তার বাবার প্রয়োজন আছে, না তো মা, আর না ভালোবাসার মানুষ। সে একাই থাকবে। প্লিজ লিভ মি অদ্রিজা, প্লিজ। অদ্রিজা বেঘোরেই ঘুমাচ্ছিল।
রক্তিম ছোট ছোট চোখে কয়েকবার তাকিয়ে হাত জোড়া দিয়ে অদ্রিজার ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও থেমে গেল আবার। এই মেয়েটার মাদকতা বড়ই অদ্ভুত। আগের রাতে সে ড্রাঙ্ক ছিল, তাই ভুলবশত তেমন কিছু হয়ে গিয়েছিল, কিন্তু আজ আজ তো সে ড্রাঙ্ক নয়। তবুও মেয়েটাকে দেখে আসক্ত হতে লাগলো সে। তার মুখ, চোখ, চুলের মাদকতা শরীরময় বিরাজ করতেই ছিটকে উঠে দাঁড়ালো রক্তিম। দ্রুত ব্যালকনির দিকে পা বাড়িয়ে ব্যালকনির দরজা বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলেই দূর আকাশের দিকে চোখ রাখলো সে। অন্ধকার আকাশ। সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের চোখের সামনে রক্তিমের ঘুমন্ত মুখটা ভেসে উঠতেই চমকে গেল অদ্রিজা। কয়েক সেকেন্ড চোখ মেলে রক্তিমের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়েই মনে পড়ল গতকাল রাতে ঘুমানোর সময় সে দরজা লাগায়নি, ইচ্ছে করেই লাগায়নি, কারণ এর আগের দিনও সেই এই রুমে রক্তিমের প্রবেশ ঘটেছিল অনেক রাতে। নিঃশাক্ত রক্তিম। সেদিন রাতের কথা মনে করেই অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। সামনের লোকটার প্রতি ভেতর থেকে উগড়ে আসলো সব ঘৃণা। সবেমাত্র নিদ্রা ত্যাগ করা চোখ জোড়া লাল হয়ে রক্তিমের দিকে ক্ষিপ্ত চাহনি ফেলল। লোকটার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা দেখে মুহূর্তেই চোখ জোড়া যেন বলে উঠল, লোকটা খারাপ, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ এই লোকটি। অদ্রিজা চোখ জোড়া মুহূর্তেই বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলল। চোখ বন্ধ চোখ জোড়া এই মুহূর্তে দেখা চমৎকার যুবকটির মুখটা তার মনে আঁকলো না, বরং একের পর এক চিত্র মনে করিয়ে দিল সেই দিন রাতের। মস্তিষ্ক আর সইতে পারল না বোধহয় সেই স্মৃতিগুলো। তাই তো অদ্রিজা দ্রুত উঠেই সরে আসলো। দুপায়ে এগিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নিতে নিতেই রুমের বাইরে পা ফেলল সে। রক্তিমের বাবার সাথে কথা বলতে হবে ভার্সিটি যাওয়ার বিষয় নিয়ে। তাই এদিক ওদিক তাকিয়েই ঘড়ির দিকেই নজর ফেলল সে। 8:30। এতক্ষণে নিশ্চয়ই ভদ্রলোক ঘুম থেকে উঠে পড়েছেন। স্বস্তির নিঃশ্বাস নিয়েই রিয়াজ সাহেবের রুমের সামনে গিয়ে দাঁড়ালো অদ্রিজা। পর্দার একপাশে রুমের ভেতরে রিয়াজ সাহেবকে পত্রিকা পড়তে দেখেই মৃদু স্বরে বলে উঠল, স্যার আসবো? রিয়াজ সাহেব পত্রিকা থেকে মুখ তুলে চাইলেন। নিজের ছেলের বউকে দরজার সামনে দেখেই তার মুখের উপর ভেসে উঠল খুশির ছাপ। পত্রিকা গুছিয়ে একপাশে রাখতে রাখতেই বলে উঠলেন তিনি, আসো আসো। অদ্রিজা ভীত চাহনিতে পা এগিয়ে রিয়াজ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু হেসেই বলল, আমার কিছু কথা ছিল স্যার। রিয়াজ সাহেব কপাল চাপড়ালেন। চোখ জোড়া বন্ধ করে অদ্রিজার দিকে তাকিয়েই গম্ভীর গলায় বললেন, অদ্ভুত ভাগ্য আমার, বুঝলে? ছেলে মেয়ে বলতে একটা ছেলেই, সেই ছেলেই আমার বাবা ডাকে না, মিস্টার মাহমুদ ডাকে। আর ছেলের বউ, সেও বাবা ডাকলো না, সে আর সম্বোধন করলো। জীবনে বোধহয় বাবা ডাকটা শোনা হবে না আমার। অদ্রিজা ভ্রু কুচকে তাকালো। রিয়াজ সাহেবের কথার উত্তরে কি বলা উচিত তা খুঁজে পেল না সে। সেভাবেই আহাম্মকের মতো তাকিয়ে থাকতেই রিয়াজ সাহেব আবারও বললেন, আমার ছেলেকে আমি কোনোদিন বাবা বলে ডাকতে বলিনি। বলার মতো পরিস্থিতি কিংবা যোগ্যতা বোধহয় আমার নেই। তোমায় বলবো বাবা ডাকতে, উচিত হবে অদ্রিজা? অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। ধবধবে ফর্সা চেহারায় মৃদু হাসি টেনেই বলে উঠল, সরি, আর হবে না, এবার থেকে বাবাই বলবো। রিয়াজ সাহেব খুশি হলেন। তার চোখের ভাঁজে স্পষ্ট ফুটে উঠল সেই খুশি। মুখের হাসিটা যেন মুহূর্তে আধ পাকা দাড়িতেও ফুটে উঠল। তৃপ্তি নিয়ে কয়েক সেকেন্ড হেসে নিয়েই বলে উঠলেন তিনি, বলো, কি বলবে? ভার্সিটি যাওয়া নিয়েই বলতে এসেছিলাম আমি। আজ থেকে যেতে পারি ভার্সিটিতে? কেন নয়, আজ থেকেই যেতে পারো। নিচে গাড়ি আছে, পৌঁছে দেবে তোমাকে। কোন টাইমে ফিরবে বলে দিও, গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? অদ্রিজা হালকা নিঃশ্বাস ছেড়েই বলে উঠল, আমি একা একা যেতে পারবো। আশা করি এটুকু স্বাধীনতা আপনি দেবেন স্যার। কথাটা বলেই জিভ কাটল অদ্রিজা। পর মুহূর্তেই বলে উঠল, সরি বাবা। রিয়াজ সাহেব হাসলেন। অদ্রিজাও মৃদু হেসে পরখ করে দেখল রিয়াজ সাহেবের হাসিটা। হাসিটা এক্কেবারে রক্তিমের মতোই। রিয়াজ সাহেবের চেহারাটাও একদম রক্তিমের মতোই। লম্বা চওড়া সবটাই রিয়াজ সাহেবের মতোই হয়েছে রক্তিম, কেবল গায়ের রংটা ব্যতীত। রক্তিমের গায়ের রংটা ধপধপে সাদা আর রিয়াজ সাহেবের গায়ের রংটা শ্যামলা। অদ্রিজা হাসল, তারপর পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেইখান থেকে।
নিজের রুমে এসে রক্তিমকে না দেখে এদিক ওদিক তাকালো সে। ব্যালকনি, ওয়াশরুম সবটা দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। নিশ্চয়ই নিজের সে ভুতুরে রুমে পৌঁছে গিয়েছে রক্তিম। অদ্রিজা শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। হাতে একটা লাল টকটকে শাড়ি তার। ওয়াশরুমে শাড়ি পরতে অসুবিধা হবে বলেই শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে না পরে রুমে এসেছিল সে। পরনে পেডিকোট আর ব্লাউজ। ভেজা চুলগুলো থেকে টাওয়াল ছাড়িয়ে শাড়িটা পরতে যাচ্ছিল, ঠিক তখনই দরজা মেলে রুমে প্রবেশ করলো রক্তিম। নিজের থেকে কয়েক হাত দূরে হুড়ের মতো রূপকন্যাকে মোহিত রূপ চোখের নজর কাটতেই বুক ধুকপুক করে উঠল তার। অবাধ্য চোখজোড়া সেভাবেই কয়েক সেকেন্ড তাকাতে চোখজোড়াকে মাতাল করে তুলল উন্মুক্ত ফর্সা ধবধবে পেটের ত্বকে থাকা কালো তিলটা। মোমের মতো ধবধবে ফর্সা নরম তুলতুলে ত্বকে ফোঁটা ফোঁটা পানি। ঠিক তার মাঝেই কালো কুচকুচে তিলটা যেন আকৃষ্ট করার মন্ত্রই জপে চলেছে বারংবার। রক্তিম সেভাবেই তাকিয়ে রইল। আমি মনে মনে ভাবতে থাকলাম, এক্ষুনি তিলটা ছুঁয়ে দিয়ে মসৃণ ত্বকে ফোঁটা ফোঁটা পানিগুলো মুছে দিলে কি ক্ষতি হয়ে যাবে? অদ্রিজা কি কিছু মনে করবে তাতে? নিজের ভাবনায় নিজেই অবাক হলো রক্তিম। যার থেকে দূরে থাকার এত চেষ্টা তারই কাছে যাওয়ার জন্য বলছে মন। অদ্ভুত। বিছানার উপর নিজের রুমাল আর ঘড়িটা নিতে নিতেই বলে উঠল সে, উফস, মিস্টার মাহমুদ আমার জন্য কিছু করতে না পারলেও রূপবতী বউ বেছে দিতে ঠিকই পেরেছেন কিন্তু। অদ্রিজা চমকে তাকালো। এই রুমে কেউ নেই এই ভেবেই সে শাড়ি পরতে ব্যস্ত ছিল। রুমে কখন রক্তিম এলো তা তার খেয়ালেই আসেনি। হুট করে রক্তিমের কণ্ঠ পেয়ে কুচি না করেই শাড়িটা এলোমেলো ভাবে কোনোভাবে জড়িয়ে নিল শরীরে। রক্তিমের দিকে তাকিয়েই দাঁতে দাঁত চেপে বলল, আপনি সব দিক থেকে জ্ঞান শূন্য মানব রক্তিম। একটা মেয়ের রুমে প্রবেশ করার আগে তার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটা অন্তত থাকা উচিত আপনার রক্তিম। রক্তিম হেসে উঠল হু হা করে। টেরাবেঁকা দাঁতগুলোও হাসির ছন্দে হেসে উঠল। অদ্রিজা সুন্দর হাসিটার দিকে মোহিত নয়নে তাকিয়েই রইল। রক্তিম সেই তাকানোকে বিন্দু মাত্র পরোয়া না করেই একদম অদ্রিজার সামনে এসে দাঁড়ালো। বাঁকা হেসেই ফিসফিসিয়ে বলে উঠল, কেন, মেয়েদের রুমে লুকাই তো কিছু থাকে নাকি অদ্রিজা? অদ্রিজা বিরক্ত হলো। কপালে ভাঁজ ফেললে তাকালে রক্তিমের চোখ টিপল। অদ্রিজার দিকে আরো এগিয়ে মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রাখলো কেবল। ফিসফিসিয়ে কানের কাছে বলে উঠল, ফর্সা মসৃণ ত্বকে জলবিন্দুর মাঝখানে কালো কুচকুচে তিল। ভাবতে পারছেন কি সাংঘাতিক? এতটাই সাংঘাতিক যে বুক চিনচিন করে উঠল। কথাটা বলেই রক্তিম বুকের বাপাশে হাত রাখলো। সরু চোখে অদ্রিজার দিকে তাকিয়েই বাঁকা হাসল সে। অদ্রিজা কিছু না বুঝেই ভ্রু কুচকে তাকালো। বিরক্তি নিয়ে বলে উঠল, সরুন সামনে থেকে। রক্তিম হাসলো। অদ্রিজার সামনে থেকে সরে এসেই হাতে ঘড়ি পড়তে পড়তেই বাঁকা চোখে অদ্রিজার দিকে তাকালো। অদ্রিজা দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। রক্তিম মুচকি হাসলো। টেবিলের ওপর থেকে একটা ফাইল নিয়ে দেখতে দেখতেই চেঁচিয়ে বলে উঠল, অদ্রিজা প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আবার কিছু কথা ছিল আপনার সঙ্গে। রক্তিম কথাটা বললেও ভেতর থেকে কোনো সাড়া আসলো না। রক্তিম 1 মিনিট 2 মিনিট করে প্রায় 10 কি 15 মিনিট ওয়াশরুমের দরজায় তাকিয়ে দাঁড়িয়ে আছে। অদ্রিজার বের হওয়ার নাম নেই। অবশেষে যখন বের হলো তখনই অদ্রিজার মোবাইল বেজে উঠল। বিছানার উপর থাকা মোবাইলটার স্ক্রিনের উপর স্পষ্ট ভাসছে দিহান নামটা। রক্তিম একবার সেদিকে তাকিয়েই মুচকি হাসলো। মোবাইলটা অদ্রিজার দিকে এগিয়ে দিয়েই বলে উঠল,